ভাষার মাসে বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে অমর একুশে বইমেলা 2025 উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 3টায় বইমেলার উদ্বোধন করবেন তিনি। এবছরের বইমেলার প্রতিপাদ্য বিষয় জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ নির্মাণ। বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী এবং স্বাগত বক্তব্য রাখবেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম। শুরু হলো চেতনা, গৌরব আর ভাষার মাস ফেব্রুয়ারি। এই মাসেই বাঙালির বুকের রক্ত দিয়ে ছিনিয়ে এনেছিল ভাষার অধিকার। বাঙালি ছাড়া আর কোনো জাতির ভাষার জন্য জীবন বিলিয়ে দেওয়ার ইতিহাস নেই। এই কারণে বাঙালি এই মহান আত্মত্যাগ গোটা বিশ্ব স্মরণ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের মাধ্যমে। আর ছাত্র জনতার অভ্যুত্থানে পাওয়া নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পাবে নতুন মাত্রা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বছর ঘুরে আবারও ফিরে এলো রক্তস্নাত ভাষার মাস ফেব্রুয়ারি। ভাষা আন্দোলনের উত্তাল স্মৃতিমাখায় মাস এলেই বিদ্যুৎ চমকের মতো বাঙালি হৃদয়ে ভেসে ওঠে সালাম, বরকত, রফিক জব্বার, শফিউর সহ ভাষা শহীদদের নাম। উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। পাকিস্তান সরকারের এমন ঘোষণার প্রেক্ষাপটে 1952 সালে শুরু হয় বিক্ষোভ। তৎকালীন পূর্ব বাংলার ছাত্ররা ক্ষোভে ফেটে পড়ে। সাধারণ জনতাও এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। তৈরি হয় বিরূপ প্রতিক্রিয়া। বাংলাভাষী সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের জন্ম হয়। তাই বাংলা ভাষার সমমর্যাদার দাবিতে আন্দোলন দ্রুত দানা বেঁধে ওঠে। আন্দোলন দমনে পুলিশ 144 ধারা জারি করে ঢাকা শহরে মিছিল সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। 1952 সালের 21 ফেব্রুয়ারি এই আদেশ অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র ও প্রগতিশীল রাজনৈতিক কর্মী মিলে বিক্ষোভ মিছিল বের করে। ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ 144 ধারার অজুহাতে আন্দোলনকারী ছাত্রদের উপর গুলি চালায়। বাংলা ভাষার দাবিতে নিহত হন সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক সহ নাম না জানা আরও অনেকে। ভাষার জন্য তাদের মতো জীবন দেওয়ার উদাহরণ বিশ্বে এক বিরল দৃষ্টান্ত সৃষ্টি করে। এরপর পথ পরিক্রমায় রক্তের বিনিময়ে বাংলাদেশি জাতি পায় মাতৃভাষার মর্যাদা এবং আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেরণা। সেই পথ ধরে শুরু হয় স্বাধিকার আন্দোলন ও 71-এ 9 মাসব্যাপী স্বাধীনতা যুদ্ধ। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ভাষার জন্য বাংলার দামাল সন্তানদের আত্মত্যাগের স্বীকৃতি দেশের সীমানা ছাড়িয়ে 1999 সালের 17 নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পায়। ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনের মধ্যে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পেয়েছে নতুন মাত্রা। বাঙালির মহান মুক্তিযুদ্ধে স্বৈরাচার বিরোধী আন্দোলনে জাতির স্বকীয়তা সার্বভৌমত্বের প্রশ্নে ভাষা আন্দোলন সবসময় আলোকবর্তিকার মতো মূর্ত হয়ে ওঠে। ভাষা আন্দোলন তাই বাঙালির কাছে চির প্রেরণার প্রতীক। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বিশ্ববিদ্যালয় স্বীকৃতির দাবিতে চতুর্থ দিনের মতো আমরণ অনশন করছেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এরই মধ্যে অনশনে বসা অধিকাংশ শিক্ষার্থী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তবুও দাবি আদায়ে অনড় অবস্থান ধরে রেখেছেন তারা। সময় বেঁধে দিয়েছেন আজ বিকেল 4টা পর্যন্ত। এর মধ্যে বিশ্ববিদ্যালয় গঠন সম্পর্কিত 7 দফা দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন এলাকায় ব্যারিকেড কর্মসূচি শুরু হবে। শিক্ষার্থীরা বলছেন, যতক্ষণ দাবি মানার ঘোষণা না আসবে ততক্ষণ আন্দোলন চলবে। তো আমরা অনশনে বসেছি, সেই সাথে আজ বিকাল 4টার ভিতর রাষ্ট্র যদি আবার তাদের সিদ্ধান্ত না জানায়, আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি থাকবে। সেই সাথে এটা পরবর্তীতে দক্ষিণে এবং পুরো বাংলাদেশও ছড়িয়ে যাবে। বাংলাদেশের মানুষ ধনবান মুসল্লি তাদের কথা চিন্তা করে, বিশ্ব ইজতেমার কথা চিন্তা করে সকাল 6টা থেকে 11টা পর্যন্ত বারাসাত ব্যারিকেড শিথিল থাকবে। পরবর্তীতে 11টার পর থেকে বারাসাত ব্যারিকেড চলমান থাকবে। এটা হচ্ছে মানবতার খাতিরে আমরা দেখতে পাচ্ছি যে জনদুর্ভোগ হচ্ছে। বিগত দিনে কিন্তু টোটালটাই ব্লক করে রাখছি। তো আমরা চাচ্ছি যাতে মানুষের একটু ভোগান্তি কম হয়। আমরা 3টা 30-এর দিকে এটা আটকে দেওয়া হবে। 3টা 30 3:30 দিকে হয়তো বা পুরো এটাকে আটকে দেওয়া হবে।
দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সহকর্মী নুসরাত শারমিনের কাছ থেকে। তিনি রয়েছেন সরকারি তিতুমির কলেজের সামনে, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নুসরাত, শিক্ষার্থীদের দাবি পূরণের কোনো আশ্বাস কি পাওয়া গেছে? আপনার কাছে কি নতুন কোনো খবর আছে কিনা? আর অসুস্থ শিক্ষার্থীদের অবস্থা এখন কেমন, আমাদেরকে একটু জানান। নাদিয়া, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি তিতুমির কলেজের সামনে। আপনি জানেন গত বুধবার থেকে কিন্তু তারা আমরণ অনশনে নেমেছে এবং শিক্ষার্থীদের একটি দাবি, তাদের এই তিতুমির কলেজকে যেন বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয় এবং বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পাশাপাশি সেই বিশ্ববিদ্যালয়ের যেন রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়। সেই উদ্দেশ্যেই কিন্তু তারা আসলে আমরণ অনশন পালন করছে। আর তাদের এই অনশন বলুন, আন্দোলন বলুন, এটি কিন্তু আজকে নতুন না, দীর্ঘ 27 বছরের আন্দোলন। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 8 জন শয্যাশায়ী আছে এবং আমরা জানতে পেরেছি 3 জনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে আমাদেরকে জানানো হয়েছে। আর এখানে যারা রয়েছেন তারাও কিন্তু আসলে ক্রমশ সময়ের সাথে সাথে কিন্তু তারাও অসুস্থ হয়ে পড়ছেন এবং এখান থেকে তাদেরকে হাসপাতালে আসলে হস্তান্তর করা হচ্ছে। এবং আমরা এখানে আরও একটি বিষয় দেখেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এবার তারা আলটিমেটাম ঘোষণা করেছেন এবং তাদের কর্মসূচি এবার থামবে না, তাদের কর্মসূচি এবার চলমান থাকবে। তারা কিন্তু তাদের এই আন্দোলনের নতুন করে একটি নামও দিয়েছেন। সেই আন্দোলনের নাম এবং পরিপ্রেক্ষিতে তারা একটি বিষয় আমাদেরকে পরিষ্কার করেছেন যে আজকে যদি তাদের দাবি মেনে না নেওয়া হয়, তারা বিকেল থেকে ব্লকেট কর্মসূচি পালন করবেন এবং তাদের তিতুমির কলেজের যে 65,000 শিক্ষার্থী রয়েছেন, নতুন পুরনো মিলিয়ে সকলে কিন্তু তাদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। প্রথমে 5 জন আমরণ অনশনে নেমেছিলেন, তারপর 6 জন, সেখান থেকে 11 জন এবং তারপর থেকে এই আন্দোলন কিন্তু তাদের গণ আন্দোলনে রূপান্তর হয়েছে। আমরা আসলে আমাদের সামনে একজন শিক্ষার্থী রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে আসলে এখানকার কি অবস্থা রয়েছে। আপনারা তো নতুন করে আপনাদের আন্দোলনের একটি নাম দিয়েছেন, এই আন্দোলনের নামটি কি এবং সেই সাথে আপনাদের কর্মসূচিটা কতক্ষণ? আমাদের আজকে চলমান যে আলটিমেটাম চলতেছে, বিকাল 4টার মধ্যে যদি বিশ্ববিদ্যালয় ঘোষণা না আসে আমরা বারাসাত টু নর্থ সিটি কর্মসূচি পালন করব। এটা যে আপনার বিকাল 4টার পর থেকেই ঘোষণা করা আছে, বিকাল 4টা থেকে পালন করা হবে। এটার অন্তর্ভুক্ত রেলপথ, সড়কপথ অবরোধ থাকবে। আপনি দেখতে পেলেন নাদিয়া এবং শুনতে পেলেন, তারা কিন্তু বারাসাত টু নর্থ সিটি নামে তাদের এই আন্দোলনকে নামকরণ করেছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চলমান রাখবে। এবং এখানে একটি বিষয় লক্ষণীয়, আমরা কিন্তু দেখেছি ইতিমধ্যে তাদের সঙ্গে বিভিন্ন সংগঠন যোগাযোগ করার চেষ্টা করছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা, দেখার অপেক্ষা যে তাদের এই আন্দোলন কতটুকু ফলপ্রসূ হয়। নাদিয়া, আমার কাছে তিতুমির কলেজ থেকে এই ছিল সর্বশেষ। আমরা পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যুক্ত হয়ে আপডেট জানানোর চেষ্টা করব। ফিরছি আপনার কাছে নাদিয়া। নুসরাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী নুসরাত শারমিন যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। তিনি জানাচ্ছিলেন সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীদের অনশনের বিষয়ে সার্বিক পরিস্থিতি। চলে যাব পরের সংবাদে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতন এবং অত্যাচারের শিকার হয়েছেন জামায়াতের নেতাকর্মীরা। তবুও জামায়াত আইন হাতে তুলে নিয়ে প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। তিনি বলেন, জামায়াতে ইসলামের নেতাকর্মীরা দেশের মানুষকে ভালোবেসে দেশ গড়ায় অংশ নিতে কাজ করছে। দুপুরে সুনামগঞ্জের সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের সব ধর্মের মানুষের সমান অধিকার আছে মন্তব্য করে আমির বলেন, নৈতিক শিক্ষার মাধ্যমে সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলবে জামায়াতে ইসলামী। অতীতে যেটা হয়েছে তার সাক্ষী আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না, কামড়িও করতে চাই না। তবে এই সমাজে যারা মানুষ খুন করেছে তাদের অবশ্যই বিচার হতে হবে। গণহত্যা, মানবতার বিচার হতে হবে এবং যাদেরকে গুম করা হয়েছিল এবং এখনো গুম করে রাখা হয়েছে, এ দুটি অপরাধের অবশ্যই বিচার হওয়া লাগবে। বাকিগুলোর বিচার আস্তে আস্তে হোক, আমাদের আপত্তি নেই, কিন্তু অগ্রাধিকার দিয়ে এই দুইটার বিচার করা লাগবে। এটা এই কারণে প্রতিশোধ নেওয়ার জন্য নয়, বরঞ্চ মানব সমাজকে কলঙ্ক মুক্ত করার জন্য। কেউ খুন করলে, খুনি হলে তার পরিণতি কি হবে এটা যেন সবাই দেখে এখান থেকে শিক্ষা নেয়, এই জন্য। আর তারা যেন তাদের সত্যিকারের কাজের পাওনাটা ঠিক মতো পায়, তাই জন্য। অতএব বিচারটা আমরা চাই।
নতুন দলের নামে যাতে কিংস পার্টির আবির্ভাব না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আর স্থায়ী কমিটির অপর সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, সংস্কারের নামে কুসংস্কার মেনে নেবে না জনগণ, আর সব ষড়যন্ত্র রুখে দিতে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রিজভী আহমেদ। ইউসুফ আলী রিপোর্টে দেখুন বিস্তারিত। কিন্তু আমরা শত কিছুর মধ্যে নির্বাচনকে প্রভাবিত করতে ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম। যখন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া যখন সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, সরকারি প্রটোকলে যাতে কোনো দলের আবির্ভাব না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। উপদেষ্টারা দুজন কথা শোনা যাচ্ছে, তারা দল করবে, খুব ভালো কথা, আপনারা আসেন। তবে এটাও সত্য কথা, আমরা কিন্তু আপনার ওই কিংস পার্টি হতে দিতে চাই না। অপর আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সংস্কারের নামে সময়ক্ষেপণ অযৌক্তিক। আমি সংস্কার বিরোধী না, কিন্তু সংস্কারের নামে কুসংস্কার এটাকে আমি পছন্দ করি না। এই কুসংস্কার দেখছি আমি 111-এ, তারা কিন্তু সংস্কারের কথা বলছে, ওটা ছিল কুসংস্কার। আজকের সেই কুসংস্কারের আবর্তন জন্য আজকের সংস্কার চোরাবালিতে ডুবে না যায়। And people's need a free and fair election. I think they have to ensure the election, nothing more. এবং নেক্সট গভর্নমেন্ট যে সংস্কারগুলি বিভিন্ন দল থেকে আসতেছে, মতামতগুলি দিতেছে, এখানে হচ্ছে নেক্সট যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্টের দায়িত্ব নিতে হবে এই সংস্কারগুলি করার। নয়াপল্টনের ভাসানী ভবনে ঠিকানার কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বৈষম্য দূর করতে দেশের জনগণ যে ত্যাগ স্বীকার করেছে তার মর্যাদা দিতে হবে। এমন একটি পরিস্থিতি তৈরি করি যে একটা আধুনিক বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে প্রত্যেকটা মানুষের কণ্ঠের উচ্চারণ যাতে স্বাধীনভাবে থাকবে এবং একটা মানুষ তার মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে সে কখনোই আইন শৃঙ্খলা বাহিনীর টর্চারের মুখোমুখি হবে না, সেই বাংলাদেশ আমরা গড়ব। তাতে অর্থনীতি বিকশিত হবে, আমাদের সামাজিক অগ্রগতি ত্বরান্বিত হবে, আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি করতে পারব। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। আমাদের সংগ্রাম আন্দোলনে লন্ডন ক্লিনিক চিকিৎসকদের হোম ভিজিট চিকিৎসার মাধ্যমে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। শুক্রবার ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এছাড়াও তিনি জানিয়েছেন বেগম খালেদা জিয়া সুস্থ রয়েছেন এবং তিনি দেশে যাওয়ার ব্যাপারে খুবই উদ্গ্রীব। এদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আল মামুন জানান, বেগম খালেদা জিয়া ছেলে তারেক রহমানের লন্ডনের বাসায় অবস্থান করে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তার শারীরিক বেশ কিছু পরীক্ষা সম্পন্ন করা হয়েছে এবং এসব পরীক্ষার রিপোর্ট ইতিবাচক এসেছে। কুমিল্লা আদর্শ সদর উপজেলা থেকে আটক যুবদল নেতা মোহাম্মদ তৌহিদুর রহমানের মৃত্যুর ঘটনায় ওই এলাকার ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। দুপুরে ISPR এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ISPR জানান, এই অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক ঘটনাটি তদন্তে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে উক্ত সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চ পদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্তদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ শনিবার ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা খোরশেদের বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ইজতেমার কার্যক্রম। বিকেলে পড়ানো হবে যৌতুকবিহীন গণবিয়ে। বাদ মাগরিব মাওলানা ইব্রাহিম দেউলার বয়ানে শেষ হবে আজকের আয়োজন। প্রতিনিধি গোলাম আজাদের তথ্য ছবিতে আবু সাইদ উপর রিপোর্ট। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। ইবাদত বন্দগীতে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা খোরশেদের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দিন। সকাল 10টা থেকে বিভিন্ন খিত্তায় খিত্তায় তালিম করেন তাবলিগের মুরব্বীরা। এরপর ওলামাদের উদ্দেশ্যে বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। জোহর নামাজের পর সমবেত মুসল্লিদের উদ্দেশ্যে তামিল করছেন মাওলানা ইসমাইল গোদরা।
ইজতেমায় অংশ নিতে পেরে খুশি মুসল্লিরা। এখানে এই বিষয়ে আলোচনা হয়, সাহাবায়ে কেরাম দিনের পর কীভাবে চলছেন, আমরা তাদের জিন্দেগি অনুসরণ করে বাস্তব জীবনে এটা প্রয়োগ করবো, আমরা নিজেরা শিখবো, অপরকে শেখাবো। গোটা বিশ্বের মুসলিম কীভাবে সংশোধন হয়ে যায়, আল্লাহর পথে আসে, দিনদার হয়ে যায়, নামাজি হয়ে যায়, এটাই একটাই ফিকির। ইজতেমার ময়দানে আসে একত্রিত হওয়া, উদ্দেশ্য সারা পৃথিবীর মানুষ কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতে যাইতে পারে। আমাদের মাধ্যমে মুরব্বীদের কাছ থেকে যে বয়ান শুনবে বা যা হবে ইনশাল্লাহ আগামী 1 বছর সারা বিশ্বে এগুলো ছড়িয়ে দিবে। ওলামায়ে কেরামের কাছ থেকে যেগুলো তাদের ভুল আছে এই ভুলগুলো তারা নিজেরা সংশোধন করে নেবে। আসরের নামাজের পর হবে ইজতেমার বিশেষ আয়োজন, তখনই পড়ানো হবে যৌতুকবিহীন বিয়ে। বাদ মাগরিব মাওলানা ইব্রাহিম দেওলার বয়ানে শেষ হবে আজকের আয়োজন। আগামীকাল সকাল 9টার মধ্যে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা। আগামীকাল অর্থাৎ ইজতেমার প্রথম ধাপের শেষ দিন ফজরের পর থেকেই হেদায়েতি বয়ান হবে, অর্থাৎ যেনারা এইখান থেকে 40 দিন 4 মাসের জন্য আল্লাহ পাকের রাস্তায় বের হচ্ছেন তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য, এরপরে কিছু নসিহতমূলক কথার পরে ইনশাআল্লাহ আখিরি মোনাজাত সম্পূর্ণ হবে। আখিরি মোনাজাত পরিচালনা করবেন আমাদের মাওলানা জুবায়ের সাহেব দামাত বরকতুহুম। প্রথম পর্বের ইজতেমার আখিরি মোনাজাতের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। আগামীকালকে আখেরি মোনাজাতের সময় আমরা ভোগড়া বাইপাসে ডাইভার্ট করে দিব, আমরা দৌড়ের এখানে ডাইভার্ট করে দিব, আমরা 300 ফুটে এখানে ডাইভার্ট করে দিব। এই 2-3 জায়গায় যখন আমরা গাড়িগুলো ডাইভার্ট করে দেবো, এই মাঝখানে ইজতেমার যে অঞ্চলটুকু সেখানে গাড়ি মুক্ত থাকবে, যানবাহন মুক্ত থাকবে, মানুষ পায়ে হেঁটে যেন এই জায়গায় এসে নিরাপদে ইজতেমার আখিরি মোনাজাতে শরিক হতে পারে, সেই ব্যবস্থাটি আমরা করব। আর এদিকে ইজতেমায় অংশ নিতে এসে এখন পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। 3 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে শুরু হয়ে 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি তৃতীয় ধাপে বিশ্ব ইজতেমার আয়োজন করবেন 7 অনুসারীরা। অবশ্যই তপু, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে ইজতেমা ময়দান থেকে সবশেষ খবর জানাচ্ছেন প্রতিনিধি গোলাম আজাদ। জি ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানতে চেয়েছিলেন টঙ্গীর বিশ্ব ইজতেমা পরিস্থিতি নিয়ে, তো আমি এখন এই মুহূর্তে রয়েছি টঙ্গীর ইজতেমা ময়দানে, বিদেশি যে মেহমানখানা বা বিদেশি খিত্তা যাকে বলে সবাই চেনে সেইখানে। তো আমি যদি আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদের একটু দেখাতে যাই, তো দেখা যাচ্ছে এই মুহূর্তে ইজতেমার ময়দান এবং এর পুরো আশপাশ এলাকাটা মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে রয়েছে। তো ইজতেমায় যারা এসেছেন তারা তার নিজ নিজ খিত্তায় অবস্থান করে বিভিন্ন ধর্মীয় শিক্ষা নিচ্ছেন, কেউ মুরব্বীদের বয়ান শুনছেন এবং এই শিক্ষাটা নিয়ে তারা তাদের পার্থিব জীবনে কিভাবে কাজে লাগাবেন সেটাই তারা মশগুল রয়েছেন। তো এছাড়া মুসল্লিদের মধ্যে এই প্রথম পর্বের প্রথম ভাগে 41টি জেলা এবং ঢাকার একাংশ এখানে এসেছেন। তো আগামীকালকে আখিরি মোনাজাত হবে, তো সকাল 10টার মধ্যেই আখির মোনাজাত হওয়ার কথা রয়েছে। এছাড়া আখির মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের সাহেব। তো এটা নিশ্চিত করেছেন আমাদের ইজতেমার যে আয়োজক কমিটি আছে সেই আয়োজক কমিটির পক্ষ থেকে। এছাড়া আইনশৃঙ্খলার কথা যদি বলা যায়, আইনশৃঙ্খলার বাহিনীর প্রায় 7,500 সদস্য এখানে নিয়োজিত রয়েছেন, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে ইজতেমায় আসতে পারেন এবং ইজতেমা শেষ করে বাড়ি কিংবা তাদের গন্তব্যের উদ্দেশ্যে যেতে পারেন। এ ছিল ইজতেমার সার্বিক দিক থেকে আমার কাছে টঙ্গী তুরাকপাড় থেকে সর্বশেষ তথ্য। আজাদ, আপনাকে ধন্যবাদ। জনগণের ম্যান্ডেট ছাড়াই বাংলাদেশের সংবিধান শুধু সংশোধন নয়, 2 বার পুনর্লিখন করা হয়েছে বলে মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশন প্রধান ডক্টর আলী রিয়াজ। রাজধানীর লোক প্রশিক্ষণ মিলনায়তনে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সুশাসন ও গণতন্ত্র শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 1972-এর সংবিধানের মাধ্যমে দেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের পথ খুলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন ডক্টর আলী রিয়াজ। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স আয়োজিত সুশাসন ও গণতন্ত্র শীর্ষক সেমিনারে 24 গণ অভ্যুত্থান পরবর্তী প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে কথা বলেন দেশের সুশীল সমাজের বিশিষ্টজনেরা। সরকার আসলে অনেকগুলো সংস্কার কমিশন করে দিয়েছে। স্বাধীনতার চেয়ে আমরা স্বেচ্ছাচারিতাটাকে বেশি গুরুত্ব দিই। এই সময় 24-এর গণ অভ্যুত্থান একটি বিপ্লব ছিল বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি AFM আব্দুর রহমান। বিপ্লব একটা অত্যন্ত অন্য জিনিস। বিপ্লবের ফলাফলে যেই লিগ্যাল অর্ডারটা থাকে, বিপ্লবের ফলাফলে সেই সময়কার যে কর্তৃত্ববাদী ক্ষমতায় যারা থাকে তারা দেশ ছেড়ে পালিয়ে যায়। আমাদের এই 24-এর গণ আন্দোলন, গণ অভ্যুত্থান একটি বিপ্লব ছিল।
1972 সালে সংবিধানের মাধ্যমে দেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের পথ খুলে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন সংবিধান সংস্কার কমিশন প্রধান ডক্টর আলী রিয়াজ। 1972 সালে তৈরি করা সংবিধানের মধ্য দিয়ে যেদিন ওই সংবিধান গৃহীত হয়েছে সেদিন থেকেই বাংলাদেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। শুধু ব্যক্তির পরিবর্তন নয়, কাঠামোগত ও শাসন ব্যবস্থা পরিবর্তনে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান ডক্টর আলী রিয়াজ। আপনি 17টা সংশোধনী করেছেন, কিন্তু এক জায়গায় স্থির, সেটা কি ব্যক্তির হাতে ক্ষমতার সর্বোচ্চটি আপনি তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন। এটা সাংবিধানিকভাবে করা হয়েছে, এই সাংবিধানিক ব্যবস্থা আছে। এই বিপদ আরেকবার বাংলাদেশে তৈরি হয়েছে দ্বাদশ সংশোধনীর মধ্য দিয়ে। 2009 সালের পরে এসে 90-এর পর যে ভঙ্গুর গণতান্ত্রিক ব্যবস্থা ছিল সেটিও ধ্বংস হয়েছে বলে মন্তব্য করেন তিনি। 90-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা কিছু ভঙ্গুর গণতান্ত্রিক প্রতিষ্ঠান পেলাম। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।